হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, 29 নম্বর জিকেজিএস এর ক্লাসে আজকের যে প্রশ্ন উত্তরগুলো থাকছে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর। সো অবশ্যই যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছে সকলকে বলবো প্রতিদিনের ক্লাস সময় মতো যুক্ত হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু খাতা পেন নিয়ে বসতে হবে। প্রতিদিনের ক্লাসের যে তথ্যগুলো তোমাদের এক্সট্রা আলোচনা করব সেগুলো কিন্তু নোট করতে হবে। সো আজকের মর্নিংয়ের প্রথম প্রশ্ন আমরা দেখব কি বলা হচ্ছে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতিদিনের ক্লাস যারা দেখছো তাদের সকলকে বলবো অবশ্যই ক্লাসটিতে শেয়ার করতে হবে বেশি বেশি করে এবং লাইক করতে হবে ক্লাসটি যদি তোমরা কন্টিনিউ দেখতে চাও। চলো আজকের প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন একদমই স্ক্রিনে দেওয়া হলো। আজকের প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? দারুণ একটা প্রশ্ন, খুবই পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? উত্তরটা সকলে কমেন্ট করে জানিয়ে দাও দেখি কে কে উত্তর করছো। প্রথম মহিলা বিচারপতি যিনি সুপ্রিম কোর্টের ছিলেন তিনি কে ছিলেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে মীরা সাহিব ফাতিমা বিবি। ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। তার সঙ্গে ডেয়ার স্টুডেন্টস আরও একটা জিনিস, এই মীরা সাহিব ফাতিমা বিবি যিনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন তাকে কিন্তু এই বছর না মানে 2024 সালে তাকে ডেয়ার স্টুডেন্টস পদ্মভূষণ সম্মান, পদ্মভূষণ মানে কি? পদ্মভূষণ হচ্ছে আমাদের ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান বা বেসামরিক সম্মান। নাম কিটার? সেটার নাম হচ্ছে পদ্মভূষণ। সেই পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে ফাতিমা বিবিকে। নিচের কোনটি একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী কোনটি? এখানে শাস্ত্রীয় নৃত্যশৈলী মানে যে নৃত্যের কথা আমরা শাস্ত্রে পাই, তাই না? কোন শাস্ত্রে আমরা নৃত্যের কথা পাই? সামবেদ ছাড়া বিভিন্ন কিন্তু শাস্ত্রীয় নৃত্য আমরা দেখতে পাই। শাস্ত্রীয় নৃত্য একটা গোছানো নৃত্য শৈলী, যে নৃত্য শৈলীটা খুবই প্রাচীন হয়ে থাকে সাধারণত, এবং এই নৃত্য শৈলীটা কয়েক শতক ধরে পালন করা হচ্ছে, সেই রকম নৃত্যশৈলীকে আমরা বলবো শাস্ত্রীয় নৃত্যশৈলী। এমন শাস্ত্রীয় নৃত্যশৈলী 8টি আছে আমাদের ভারতে। 8টি শাস্ত্রীয় নৃত্য আছে আমাদের ভারতের মধ্যে। 8টি কি কি? একটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়িটা কোথায় পরিবেশিত হয়? এটা অন্ধ্রপ্রদেশের একটা ড্যান্স। অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা ড্যান্স হচ্ছে কুচিপুড়ি। এছাড়া আছে সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে আরও আমরা এরকম কয়েকটা শাস্ত্রীয় নৃত্য দেখতে পাই, যেমন হচ্ছে তোমার কথাকলি এবং মোহিনী অট্টম। এছাড়া তোমার হচ্ছে ভারতনাট্যম নৃত্যটা, এটা তামিলনাড়ুর একটা নৃত্য এবং ভারতের সবচেয়ে প্রাচীন কিন্তু শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম। কথাকলি এবং মোহিনী অট্টম এগুলি হচ্ছে কেরালার শাস্ত্রীয় নৃত্য। কেরালার শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কথাকলি এবং মোহিনী অট্টম। এছাড়া আরও শাস্ত্রীয় নৃত্য আছে, যেমন উত্তরপ্রদেশের কত্থক, আর কি আছে? কত্থক। দেন হচ্ছে তোমার মণিপুরের মণিপুরি, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের। দেন তোমার আরও যদি বলা যায় আর কোন শাস্ত্রীয় নৃত্য আছে? অসমের সাত্রিয়া বলে একটা নৃত্য আছে, যেটাও একটা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে। মণিপুরের মণিপুরি বললাম, এবং ওড়িশা রাজ্যের ওড়িশি নৃত্য, সেটাও কিন্তু একটা শাস্ত্রীয় নৃত্য। তো 8টি শাস্ত্রীয় নৃত্য হচ্ছে। এছাড়া ছৌ, গরবা, ভাংড়া এগুলোকে আমরা কি বলি? এগুলো হচ্ছে লোকনৃত্য। এগুলি হচ্ছে লোকনৃত্য বা ফল্ক ড্যান্সের মধ্যে পড়ে থাকে। ফল্ক ড্যান্স বলা হয় এগুলোকে। যেমন ছৌ নৃত্য, এই ছৌ নৃত্যটা কোথায় পরিবেশিত হয়? পুরুলিয়া, আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটা কিন্তু নৃত্য হচ্ছে ছৌ নাচ। এরপরে গরবা গুজরাট রাজ্যের গরবা। দেন হচ্ছে তোমার ডান্ডিয়া, রাস, এগুলি হচ্ছে গুজরাটের লোকনৃত্য। ভাংড়া হচ্ছে এটা পাঞ্জাবের, ভাংড়া, গিদ্ধা এগুলো হচ্ছে পাঞ্জাব রাজ্যের কিন্তু লোকনৃত্যের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, কানপুর শহর কোন নদীর তীরে আছে? কানপুর এটা কোন নদীর তীরে আছে? আচ্ছা, কানপুরের একটা নিক নেমও আছে। আমরা কানপুরের কি নিক নেম দিয়ে থাকি? কানপুরকে কি বলা হয় বলো দেখি? উত্তরপ্রদেশে অবস্থিত আছে কানপুর। উত্তরপ্রদেশের কানপুরকে বলা হয় উত্তর ভারতের
উত্তর ভারতের ম্যানচেস্টার। উত্তর ভারতের ম্যানচেস্টার আমরা কাকে বলে থাকি? কানপুরকে বলে থাকি। এই কানপুর আছে গঙ্গা নদীর তীরে, গঙ্গার তীরে কানপুর, গঙ্গার তীরে পাটনা, কানপুর, কলকাতা, দেন হচ্ছে এই সমস্ত বড় বড় শহরগুলো কিন্তু অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় আয়োজিত হয়? বৃহত্তম পশু মেলা বা পশু মেলাটাকে আমরা ইংরেজিতে ক্যাটেল ফেয়ার বলে থাকি। তো ভারতের বৃহত্তম ক্যাটেল ফেয়ার বা পশু মেলা কোথায় হয়ে থাকে? ভারতের বৃহত্তম পশু মেলার স্টুডেন্টস এটা আয়োজিত হয়ে থাকে সোনপুরে। সোনপুরটা কোথায়? সোনপুরটা হচ্ছে বিহার রাজ্যের মধ্যে পড়ে। সো সোনপুর হচ্ছে বিহার, বিহারের সোনপুরে আমরা ভারত তথা এশিয়ার, এটা শুধু কিন্তু ভারতের নয়, এটা এশিয়ারও বৃহত্তম, এশিয়ার বৃহত্তম পশু মেলা, সেটাও কিন্তু এখানে সোনপুরে যে পশু মেলা হয় সেটাকে বলা হয়। ভারতবর্ষে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার চালু হয় নিম্নের কোথায়? প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়েছিল? বলো। ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় হয়েছিল? কি হবে ডিয়ার স্টুডেন্টস উত্তর? রাইট অ্যান্সার হচ্ছে নাগর। নাগরটা কোথায়? নাগরটা হচ্ছে রাজস্থানের একটা জেলা, রাজস্থান রাজ্যের একটা জেলা হচ্ছে নাগর, সেখানে আমরা প্রথম ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হতে দেখেছি। কবে সেটা চালু হয়েছিল? কবে প্রথম পঞ্চায়েতি এই ব্যবস্থাটা চালু হয়? 1959, 1959 সালে প্রথম কিন্তু এটা নির্বাচিত হয়েছিল। বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয়? বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, তার গৃহত্যাগকে আমরা কি বলে থাকি? বুদ্ধের গৃহত্যাগকে আমরা বলি মহাভিনিষ্ক্রমণ, যেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সব থেকে কম? এটা কমেন্ট করো সকলে দেখি। 7 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে? নারী সাক্ষরতার হার সব থেকে কম হচ্ছে পুরুলিয়াতে। পুরুলিয়াতে নারী সাক্ষরতার হার সব থেকে কম। আর রাজ্যের কথা বললে, যে রাজ্যে ভারতের মধ্যে, যে রাজ্যে যে রাজ্যে নারী সাক্ষরতা কম সেটা হচ্ছে, যে রাজ্যে নারী সাক্ষরতার হার কম সেই রাজ্যটার নাম কি জানো? সেটা হচ্ছে রাজস্থান রাজ্য। রাজস্থান রাজ্য। এই দুটির মধ্যে সিমিলারিটি কি? যেমন পুরুলিয়া, পুরুলিয়াতে আমরা কি দেখতে পাই? সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ভারতের মধ্যে কোথায়? পুরুলিয়াতে। সরি, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? পুরুলিয়াতে। ভারতের মধ্যে সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? রাজস্থানে। দুটোতেই নারী সাক্ষরতার হার কম। আরও একটা জিনিস দেখো, পশ্চিমবঙ্গের একদমই পশ্চিমতম জেলা কোনটি? পুরুলিয়া। ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? রাজস্থান। তো পশ্চিমতম রাজ্য রাজস্থানে নারী সাক্ষরতার হার কম এবং পশ্চিমতম জেলা পুরুলিয়াতেও নারী সাক্ষরতার হার কম। দুটোর মধ্যে অনেক সিমিলারিটি আছে। পরেরটা আমরা দেখি, মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কখন হয়েছিল? কখন হয়েছিল? 1800, বলো, 57তে। 1857 সালে হয়েছিল মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এই সময়ে মুঘল সম্রাট যিনি ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ, বা এনার একটা অন্য নামও ছিল, এনাকে জাফর বলা হতো। দ্বিতীয় বাহাদুর শাহ বা জাফর, ইনি ছিলেন শেষ মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট। এনাকে মহাবিদ্রোহের পরে, মহাবিদ্রোহের পরে তাকে, জানো, মহাবিদ্রোহের পরে তাকে রেঙ্গুনে নির্বাসন করা হয়, যেটা বর্তমানে বর্মার মধ্যে বা মায়ানমারের মধ্যে পড়ে। সেই নিয়ে রেঙ্গুনে তাকে কিন্তু নির্বাসন করা হয়েছিল।
সো অনেকবার ডব্লিউপি কেপির পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যে শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, ইনি ছিলেন শেষ মুঘল সম্রাট। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ কার অংশ? কিসের অংশ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এগুলো সব বেদের অংশ। আচ্ছা, বেদ, এই বেদের না চারটে ভাগ। বেদ কয়টি? চারটি। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এর মধ্যে এই চারটে বেদের মধ্যে ধরো প্রতিটা বেদের আবার কিন্তু কয়েকটা ভাগ আছে, যেমন সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এগুলো হচ্ছে প্রতিটা বেদের আলাদা আলাদা আবার ভাগ, প্রতিটা বেদের আলাদা আলাদা ভাগ। হিমালয়ের কোন অংশটি বা কোন শৃঙ্গটি ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত? হিমালয়ের কোন মাউন্টেনটি ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত? দারুণ একটা প্রশ্ন, উত্তর করো। ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত মাকালু, মাকালু শৃঙ্গটা। মাকালুটা হচ্ছে আমাদের বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট কিন্তু একটা পিক, যেটা নেপালে অবস্থিত। নেপাল অ্যান্ড তিব্বত সীমান্তে অবস্থিত আছে মাকালু এই শৃঙ্গটা। নেক্সট হচ্ছে দোলা ব্যানার্জি কোন খেলার সাথে যুক্ত? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো। দোলা ব্যানার্জি ইনি কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই সকল এটার উত্তর কমেন্ট করে জানিয়ে যাবে। যতজন ক্লাস দেখছো সকলের কাছে আশা করব যে এই প্রশ্নটার উত্তর তোমরা কিন্তু করে যাবে। আজকের হোমওয়ার্ক, দোলা ব্যানার্জি কোন খেলার সাথে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেয় কখন? ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে কখন আইনি পরামর্শ দেবেন? সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে কখন আইনি পরামর্শ দেন? যখন রাষ্ট্রপতি এটি চান। রাষ্ট্রপতি যখন সুপ্রিম কোর্ট যখন সুপ্রিম কোর্টের কাছে যখন আইনি পরামর্শ চাইবে, তখন কিন্তু তারা এই পরামর্শটি দেবে। ওকে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, দ্বিতীয় হুগলি সেতুটি কি নামে পরিচিত? দ্বিতীয় হুগলি সেতু এটা কি নামে পরিচিত? হুগলি নদীর উপরে আছে দ্বিতীয় হুগলি সেতু, যেটা বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। দ্বিতীয় হুগলি সেতু বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। এছাড়া রবীন্দ্র সেতু, এটা কিন্তু হাওড়া সেতুর নাম। হাওড়া ব্রিজ যেটা আছে কলকাতায়, সেই হাওড়া ব্রিজটা কিন্তু রবীন্দ্র সেতু নামে পরিচিত। নিম্নের কাকে সম্প্রতি সশস্ত্র সীমাবলের ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে? সশস্ত্র সীমাবেল মিন্স হচ্ছে এসএসবি। এসএসবি বা সশস্ত্র সীমাবলের ডিজি পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতিকালে কে? এসএসবি ডাইরেক্টর জেনারেল নিযুক্ত করা হয়েছে অমৃত মোহন প্রসাদকে। অমৃত মোহন প্রসাদ। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দারুণ প্রশ্ন একটা, উত্তর করো সকলে। 14 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং এটা কবে প্রতিষ্ঠা হয়? হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল 1867 সালে, তাই না? 1867 সালে, 67-এ। অ্যান্ড এটা প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, এটার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি পুরুষদের মধ্যে সেক্স ক্রোমোজোমের জোড়া উপস্থাপন করে? এটা তো কালকের ক্লাসেই আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। 15 নম্বর প্রশ্নে যেটা জিজ্ঞাসা করা হয়েছে, মানব দেহে কিন্তু তোমার দুটি সেক্স ক্রোমোজোম থাকে বা লিঙ্গ ক্রোমোজোম থাকে। এর মধ্যে পুরুষদের কোন দুটি? এক্স ওয়াই পুরুষের, আর মহিলাদের এক্স এক্স, এটা হচ্ছে মহিলাদের, আর পুরুষদের হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, এনএম জিএনএম এর ব্যাচে কিন্তু আমাদের এরকম তোমার জীবন বিজ্ঞান বা যেটা লাইফ সায়েন্স
পড়তে হবে খুবই ডিটেলসে, লাইফ সায়েন্সের প্রচুর প্রশ্ন সেখান থেকে থাকে। সো তার জন্য আমাদের এএনএম জিএনএম টার্গেট করে একটা TWS একাডেমিতে ব্যাচ আনা হয়েছিল, যে ব্যাচটাতে কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। যারা এই ব্যাচে যুক্ত হতে ইচ্ছুক, TWS একাডেমি অ্যাপটাকে চেক করো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এটাতে ভর্তি হতে পারবে এএনএম জিএনএমে। এছাড়া আরও বিভিন্ন তোমরা ব্যাচে ভর্তি হতে পারবে, যেমন ফাউন্ডেশন 4.0 কম্বো ব্যাচ, যেখানে 2100 টাকা তোমরা প্রাইস দিয়ে এখানে ভর্তি হতে পারো। আর 4000 টাকা রেলওয়ে ফাউন্ডেশন, 1400 টাকা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, 749 টাকায় মাত্র কিন্তু ক্লার্কশিপের ব্যাচ তোমরা পাচ্ছ। আচ্ছা, ফাউন্ডেশন 2.0 ব্যাচ আছে একটা, যারা রেকর্ডেড ব্যাচে ভর্তি হতে চাও, মানে অনেক আগেই ব্যাচটা হয়ে গেছিলো ফাউন্ডেশন ব্যাচ, সেই ব্যাচটাতে রেকর্ডেতে ভর্তি হলে তোমরা 999 টাকায় ভর্তি হতে পারবে। অলরাইট, কিন্তু সেটাতে কিন্তু লাইভ ক্লাস পাবে না, সব রেকর্ডেড ক্লাস আছে। সো তার জন্য বর্তমানে আমাদের এই ব্যাচগুলোকে তোমাদের চেক আউট করতে হবে TWS একাডেমিতে গিয়ে, সেখান থেকে এটাতে সকলে ভর্তি হয়ে যাও। চলো ডিয়ার স্টুডেন্টস, আরও কিন্তু অনেক নতুন ব্যাচ আমাদের চলে এসেছে। পরের প্রশ্ন আমরা দেখি, অসহযোগ আন্দোলনের সময় কে গ্রেফতার হন? অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন কখন হয়েছিল? অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। 1920 সালে শুরু হয় অসহযোগ আন্দোলন, এবং অসহযোগ আন্দোলনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গ্রেপ্তার হন। ইনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি অসহযোগ আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন, প্রথম গ্রেফতার হন অসহযোগ আন্দোলনের সময়। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্নের উত্তরটা কি হচ্ছে কমেন্ট করো সকলে। আধুনিক ভারতের প্রবক্তা আমরা কাকে বলে থাকি? আধুনিক ভারতের প্রবক্তা বলা হয় বা আধুনিক ভারতের জনক বলা হয় রামমোহন রায়কে, রাজা রামমোহন রায়কে। আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক শিশু কন্যা দিবস কবে পালিত হয়? 11ই অক্টোবর পালিত হয়ে থাকে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে ভারতীয় সংবিধানের কোথায় উল্লেখ আছে? ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর, জনকল্যাণকর রাষ্ট্র, এটার ধারণা কোথায় আছে? জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা আছে নির্দেশমূলক নীতিসমূহে। নির্দেশমূলক নীতিগুলো কোথায় আছে? 36 থেকে 51 ধারার মধ্যে এই নির্দেশমূলক নীতিগুলোকে আমরা পাবো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটাকে আমরা যদি পার্ট ওয়াইজ দেখি, ভারতের সংবিধানের পার্ট 4-এর মধ্যে এই নির্দেশমূলক নীতিগুলো সম্পর্কে বর্ণনা করা আছে। দ্য ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম সংগ্রহশালা, এটি কোন শহরে অবস্থিত? দ্য ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম সংগ্রহশালা হিসাবে পরিচিত, এটা কোন শহরে আছে ভারতের? ভারতের বৃহত্তম জাদুঘর বা দ্য ইন্ডিয়ান মিউজিয়াম অবস্থিত আছে কলকাতা শহরে, কলকাতা শহরে। কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাপ্ত করেন? কুতুব মিনার, কুতুব মিনার সম্পর্কে জেনে রাখো, এটা হচ্ছে ভারতের উচ্চতম স্মৃতি সৌধ, এটা ভারতের উচ্চতম স্মৃতিসৌধ বা মনুমেন্ট। তো এই স্মৃতিসৌধটা কার স্মৃতিসৌধ? এটা হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এনার স্মৃতিসৌধ। ইনি একজন সুফি সন্ত ছিলেন, তার স্মৃতিসৌধ। এটার নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ, কিন্তু নির্মাণ শুরু করেন কে? নির্মাণ শুরু করে কে, এটাও একটু জেনে রাখো। এটা নির্মাণ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক অনেক কিছুই নির্মাণ করেছিলেন, যার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন তিনি।
তারপরে দিল্লিতে কুব্বাতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন। তারপরে খুবই ইম্পর্টেন্ট, আজমিরে তিনি 2.5 দিন কা ঝোপলা নির্মাণ করেছিলেন। এগুলো কিন্তু কুতুবউদ্দিন আইবকের নির্মাণ করা স্থাপত্যের মধ্যে পড়ে। আচ্ছা, এই কুতুব মিনার কোথায় আছে? এটা দিল্লিতে আছে। আর আমি আবার বললাম, এটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি একজন সুফি সন্ত ছিলেন, তার স্মৃতিতে বানানো হয়েছিল। এটা ভারতের সবচেয়ে হাইয়েস্ট মনুমেন্ট বা স্মৃতিসৌধের মধ্যে কিন্তু পড়ে থাকে। পরেরটা হচ্ছে, নিম্নের কোনটি খারিফ শস্য নয়? খারিফ শস্য মানে হচ্ছে বর্ষাকালীন শস্যগুলোকে খারিফ শস্য বলা হয়। যেমন এগুলোকে বপন করা হয়, খারিফ শস্যগুলোকে বপন করা হয় জুন জুলাই মাসে। জুন জুলাই মাসে বপন করা হয়। আর এটাকে অক্টোবর নভেম্বর মাসে কি করা হয়? এটাকে কাটা হয় বা এটাকে কিন্তু তোমার হারভেস্ট করা হয়ে থাকে। ওকে, সো এইখানে খারিফ শস্য কোনটি নয়? অ্যান্সার হচ্ছে জব কিন্তু একটা খারিফ শস্যের মধ্যে নয়। এছাড়া কিন্তু যদি বলা হয় বোরো ধান বা ইত্যাদি ধানগুলো কিন্তু অ্যাকচুয়ালি খারিফ শস্যের মধ্যে পড়ে না। ধানও কিন্তু উত্তর হতে পারে। তো তোমরা এই প্রশ্নটা ছাড়ো, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা আমরা পরের দিনে আলোচনা করব। এখানে ধানও কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে, কারণ বোরো ধান, এখানে শুধু ধান বলা হয়েছে। এখানে আমন ধান বললে উত্তরটা কিন্তু আবার ঠিক হতো, মানে জব ঠিক হতো। তো ধানও এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন হচ্ছে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার হচ্ছে জোসেফ পুলিৎজার, একজন আমেরিকান সাংবাদিক ছিলেন, তার নামে কিন্তু নামাঙ্কিত এই পুরস্কারটা। অ্যান্ড এটা প্রদান করে থাকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইউএসএতে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এটা 1917 সালে প্রথম প্রদান করা হয়েছিল। 1917 সালে এটা প্রথম প্রদান করা হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এই পুলিৎজার পুরস্কার 3টে ক্ষেত্রেই দেওয়া হয়, সাহিত্য, সাংবাদিকতা, সঙ্গীত, উভয় সব ক্ষেত্রেই কিন্তু দেওয়া হয়ে থাকে পুলিৎজার পুরস্কারটা। নেক্সট প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ছোট করে বলে ফেলো উত্তরটা। ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন যখন বিধবা বিবাহ আইনটা পাশ হয়? বিধবা বিবাহ আইন এটা পাশ হয় লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়। লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়। আচ্ছা, কত সালে একটু বলো দেখি, কত সালে বিধবা বিবাহ আইনটা পাশ হয়েছিল? কবে? অ্যান্সার হচ্ছে 1856 সালে লর্ড বেন্টিংকের সময় পাশ হয়েছিল। পরেরটা হচ্ছে, নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি অর্থ বিলকে সংজ্ঞায়িত করে? নিবন্ধ মানে হচ্ছে ধারা, এখানে ধারা লেখো, আমরা একদমই যেটা বাংলা ভাষাতে বুঝি। কোন ধারাটাকে এখানে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে? সংজ্ঞা ভালো করে পড়ো, কোথায় আছে অর্থ বিলের সংজ্ঞা? 110, 280, 108 এবং 112। রাইট অ্যান্সার হচ্ছে এখানে 110 নম্বর ধারায় আছে অর্থ বিলের সংজ্ঞা। এরপরে অনেকে এখানে কিন্তু গুলিয়ে ফেলেছে, অনেকে 280 করছে। 280 করলে কি হবে? অবশ্যই কিন্তু এটা ভুল হয়ে যাবে। এখানে অর্থ বিলের কথা বলা হয়নি, এখানে মানি বিল। অর্থ বিল মানে এটাকে আমরা ইংরেজিতে বলবো মানি বিল। আর 280 নম্বর ধারায় আছে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন। এটা হচ্ছে একটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থ কমিশন। এরপরে আরেকটা ধারা দেখতে পাচ্ছ 108 ধারা, এখানে যৌথ সেশন, জয়েন্ট পার্লামেন্টারি সেশন বা যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে। যৌথ অধিবেশন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। যৌথ অধিবেশন কে আহ্বান করেন, কে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, ইত্যাদি প্রশ্ন তোমরা পাবে। আচ্ছা, যৌথ অধিবেশনে যখন আমরা বলেই ফেললাম, তাহলে বলো দেখি ডিয়ার স্টুডেন্টস, কে আহ্বান করেন? যৌথ অধিবেশন কে আহ্বান করে আর সভাপতিত্ব কে করে? সভাপতিত্ব করে কে যৌথ অধিবেশনে? আহ্বান করে থাকেন ডিয়ার স্টুডেন্টস রাষ্ট্রপতি। যৌথ অধিবেশন ডাকেন কে? রাষ্ট্রপতি ডেকে থাকে। আর এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। লোকসভার
স্পিকার, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, নোট করে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। আর আমি বলেছি ক্লাস দেখতে আসলে সকলে কিন্তু খাতা নিয়ে বসবে, একটা রাফ খাতায় যে তথ্যগুলো সাইডে আলোচনা করছি সেগুলো কিন্তু টুকতে থাকবে। আর একটা ধারা দেখতে পাচ্ছি আমরা, 112 নম্বর ধারা। এই ধারাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন দেখো, আমরা বাজেট কথাটা বারবার পড়ি না, বাজেট, এই বাজেটের ব্যাপারটা কোথায় আছে জানো, 112 ধারায়। কিন্তু এটাকে সংবিধানে বাজেট বলা হয়নি, সংবিধানে এটাকে আবার অন্য নাম দেওয়া আছে। এটাকে সংবিধানে বলা হয়েছে বার্ষিক আর্থিক বিবৃতি বা বার্ষিক আর্থিক বিবেচনা, বিবৃতি বলে কিন্তু বর্ণনা করা হয়েছে। তো আমি এখানে লিখে দিচ্ছি, বার্ষিক আর্থিক বর্ণনা। ওকে, এটা কোথায় আছে, এটা 112তে, যেটা আমরা সাধারণ ভাষায় বাজেট বলে থাকি। অলরাইট, চলো পরের প্রশ্ন আমরা দেখি। 26 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা সব থেকে প্রাচীনতম ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে? ন্যাশনাল পার্ক আমাদের ভারতের মধ্যে প্রথম কোনটি ছিল? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা উত্তরাখণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত আছে এই ন্যাশনাল পার্কটা। 1936 সালে এটাকে কিন্তু গঠন করা হয় বা এটাকে স্থাপন করা হয় এই ন্যাশনাল পার্কটা। এরপরে দেখো আরো অনেক ন্যাশনাল পার্ক আছে, যেমন হেমিস ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি? সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, এটা লাদাখে অবস্থিত আছে। এটা কোথায় আছে? লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে। গির ন্যাশনাল পার্ক এশীয় সিংহ বা এশিয়াটিক লায়ন সংরক্ষণের জন্য বিখ্যাত, এটা গুজরাট রাজ্যের মধ্যে পড়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কোথায় আছে? গির ন্যাশনাল পার্ক গুজরাট রাজ্যে অবস্থিত আছে, গুজরাট রাজ্যে আছে। আচ্ছা, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এটা অসম রাজ্যে পাই আমরা, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ একটা অঞ্চল। ইবাদতখানা কি? ইবাদতখানা কি? নতুন ধর্মীয় আলোচনার জন্য ঘর, গ্রন্থ, সৌধ। কি ছিল ইবাদতখানা? ইবাদতখানা ছিল ধর্মীয় আলোচনার জন্য ঘর বা ধর্মীয় আলোচনার জন্য একটা স্থান। এটা আকবর নির্মাণ করেন। আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন 1575 সালে। আচ্ছা, এটা কোথায় আছে ইবাদতখানা? আকবর কোথায় নির্মাণ করেছিলেন? দিল্লি, আগ্রা, কাবুল, বিহার, কোথায় নির্মাণ করেছিলেন তিনি? তার রাজধানী ফতেপুর সিক্রিতে। ফতেপুর যে এন্টায়ার পুরো সিটিটা ছিল, এটা আকবরের রাজধানী ছিল আকবরের সময়ে। আর এই ফতেপুর সিক্রিটা কোথায় পড়ে? উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। সো ফতেপুর সিক্রি এখানে নির্মাণ করা হয়েছিল এই ইবাদতখানা, যেটা উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু বর্তমানে পড়ে থাকে। চলো পরের দেখি, নিচের কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ? 28 নম্বর প্রশ্ন আজকে সেশনের, দীর্ঘতম বাঁধ কোনটি এখানে? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, এটা ওড়িশা রাজ্যে আছে। আচ্ছা, এটা কোন নদীর উপরে আছে? এটা তোমাদের জন্য আমি আজকে ছেড়ে দেবো, এটা সকলে উত্তর কমেন্টে জানাবে যে হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে আছে। হোমওয়ার্কের সাথে সাথে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু সকলে কমেন্টে জানাবে। পরেরটা, ট্যাক্সোনমির জনক হিসাবে পরিচিত কে? ট্যাক্সোনমি হচ্ছে শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাস। এটার জনক আমরা কাকে বলে থাকি? একদমই সহজ প্রশ্ন, অপশানে ক্যারোলাস লিনিয়াস, এনাকে আমরা বলি ট্যাক্সোনমির জনক। লাস্ট প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট কোন ধাতুর আকরিক? বলো। লাস্ট প্রশ্ন আজকে সেশনের, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। আজকে সেশনটি আমি এখানেই শেষ করছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। প্রতিদিনের ক্লাস এইভাবে যারা দেখছো কন্টিনিউ করো, আশা করব কিন্তু শেষে একটা কিন্তু ভালো ফল তোমরা পাবে এই ক্লাসগুলো দেখার পরে। TWS একাডেমি অ্যাপ যারা এখনো ডাউনলোড করনি অবশ্যই ডাউনলোড করে নেবে। সেখান থেকে তোমাদের পছন্দ মতো ব্যাচ, যেটাতে তুমি ভর্তি হয়ে আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে পারবে একদমই
বেসিক থেকেও ক্লাস কিন্তু সেখানে আছে। যারা নতুন যুক্ত হয়েছো, সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা সবে মাধ্যমিক তোমার হচ্ছে সবে মাত্র এই কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে এসেছো, তারা কি প্রিপারেশন নেবে বুঝতে পারছো না, আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে সেখান থেকে কিন্তু অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমরা জানতে পারো। চলো আমি শেষ করছি, ভালো থাকবে সকলে, টাটা।